নামসুন ওই ড্রিঙ্কটা খাওয়ার পরে মাটিতে পড়ে যায়, যেটা দেখে কিম হাসেই আর ওখান থেকে যেতে লাগে। কিন্তু তখনই আমরা দেখি যে নামসুন পুরো ঠিক আছেই আর কিমকে বলে যে তুমি কি আমার কোনো টেস্ট নিচ্ছিলে? তুমি আমাকে যত স্ট্রং ওয়াইন দাও না কেন আমার উপরে এর কোনোটাই কাজ হবে না। অন্যদিকে হং আর শিখের কথার মধ্যে আমরা জানতে পারি যে হং হেরিটেজ ক্লাবের একজন মেম্বার আর ওই ক্লাবের ব্যাপারে সে অনেক কিছু জানি। সাথে সেটাও জানি যে সিও রাশিয়ান মাফিয়া পাবেল গ্রুপের মেম্বার। অন্যদিকে নামসুন কিমের ফোনেই একটা মেসেজ দেখে যেখানে লেখা ছিল যে আজকে ডেলিভারি হয়ে গেছে। এরপরে নামসুন এটা শিখে গিয়ে বলে যে আমার মনে হয় ড্রাগসের ডেলিভারি এই ক্লাব থেকেই হয়, এজন্য আমাদের কম্পিউটার এখান থেকে চুরি করতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা সিনিয়র অফিসারকে দেখি যে একটা লোকের সাথে দেখা করে যে আর অন্য কেউ না বরং গংসু থাকে, যার মুখে সিও লিকুইড ঢেলে দিয়েছিল। এরপর রাতে নামসুন ভূতের মতো গেট আপ করে লেজার লাইট পার করে লুকিয়ে সিওর অফিসে যায়, কিন্তু ওখানে সিওর বডিগার্ড চলে আসে, তো সে নামসুনকে দেখে নেয়। এই জন্য নামসুন ওই রুমের জানালা দিয়ে সিওর কম্পিউটার নিয়ে জাম্প করে পালিয়ে যায়। অন্যদিকে হং সিওর রাশের ফটো দেখে, তখনই সে নোটিস করে যে তার একটা ফটোর পিছনে ব্রেড সং আছেই। আর ঠিক তখনই তার কাছে তার বাবার কল আসে যে সে কোরিয়ায় ফিরে আসছে, যেটা শুনে হং অবাক হয়ে যায়। এদিকে নানির বয়ফ্রেন্ড নানিকে প্রপোজ করে দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা নামিনকে দেখি যে ওই ড্রাগসের ট্যাবলেট নেয়। অন্যদিকে সিও তার একটা পাস্টের মেমোরি মনে করে যেখানে তাদের টিচার তাদেরকে ট্রেনিং দেয় আর বলে যে আজকে যদি তুমি না জিততে পারো তাহলে আজ তুমি খাবার পাবে না। তো সিও ওখানে বিন নামে একটা ছেলের সাথে ফাইট করছিল, সে তাকে বলে যে তুমি আমাকে আজ হারিয়ে দিও তাহলে তুমি খাবার পেয়ে যাবে, আর এমনি তো তুমি 2 দিন ধরে কিছু খাওনি। নেক্সট সিনে হং হাওজার সাথে দেখা করে, কারণ শিখ তাকে বলেছিল যে হাওজা নামসুনকে মারার চেষ্টা করেছে। এই জন্য সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে যে সে নামসুনকে কেন মারার চেষ্টা করেছে। তো হাওজা বলে যে নামসুন আসার পর তার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ সে তার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তো হং তাকে বলে যে তুমি যদি তোমার পুরনো লাইফ ফিরে পেতে চাও তাহলে তোমাকে তোমার ভুল অ্যাকসেপ্ট করতে হবে, আর তাহলে হয়তো তুমি আমার 2 নম্বর মেয়ে হয়ে যেতেও পারো। অন্যদিকে সিও যখন জানতে পারে যে তার কম্পিউটার চুরি হয়ে গেছে তখন সে ভীষণ রেগে যায় আর তার বডিগার্ডের পায়ে কিছু একটা ঢুকিয়ে দেয় যে আমি তোমাকে বলেছিলাম না আমার কম্পিউটারটা সাবধানে রাখবে। তো সে তাকে সরি বলে। এদিকে পুলিশ স্টেশনে সিওর কম্পিউটার চেক করে জানা যায় যে কম্পিউটারে সিওর আর বিনবিনি ছোটোবেলার ফটো আর একটা রিংটং ছাড়া কিছুই নেই। এই জন্য শিখ নামসুনকে ফোন করে এই কথা বলে, সাথে তাকে এটাও বলে যে আমার মনে হয় তুমি কোয়ারপেটি টিমে কিছু পেতে পারো। যেটা শোনা মাত্রই নামসুন ওই টিমের একটা কোলিগসকে জিজ্ঞাসা করে যে আমি শুনেছি এখানে ইন্টারন্যাশনাল মার্কেটিংও হয়, তো তুমি কি আমাকে বলতে পারবে যে ডুগো বক্সে করে কি সাপ্লাই করে? তো সেই মহিলা তাকে কিছুই বলে না। এর জন্য নামসুন তাকে আবারও বলে যে সিও আমাকে এখানকার কাজ তাড়াতাড়ি শিখতে বলেছে, এই জন্য তুমি আমাকে বলো যে ডুগো বক্সে করে কি সাপ্লাই করে। তো সেই মহিলা তাকে বলে যে তুমি এখানে নতুন, এর জন্য আমি তোমাকে কিছুই বলতে পারবো না। অন্যদিকে পুলিশ স্টেশনে শিখরা ডুগোর একটা আর্টিকেল পড়ে জানতে পারে যে ডুগো মাসে 40 মিলিয়ন ইনকাম করে। তো তারা ভাবে যে ডুগো এমন কী সাপ্লাই করে যে তাদের কাছে এত টাকা। এদিকে সিও তার বডিগার্ডকে জিজ্ঞাসা করে যে কম্পিউটার চুরি করেছিল তাকে দেখতে কেমন। তো বডিগার্ড বলে যে সে একটা হোয়াইট কালারের গাউন পরেছিল। তখনই অফিস রুমের বাইরে থেকে নামসুন যাচ্ছিল। তো বডিগার্ড বলে যে তার হাইট পুরো তেনসেকের মতো ছিল। তো আসলে ফ্রেন্ড নামসুন সিওকে তার নাম তেনসেক বলেছিল। এই জন্য সিও তার বডিগার্ডকে বলে যে হংয়ের মেন নাম নামসুন, যে অনেক বেশি স্ট্রং, আর এখানে তেনসেকও। এই জন্য তার নামসুনের উপরে সন্দেহ হয় যে সে হয়তো হংয়ের মেয়ে হতেও পারে। এর জন্য আগে সে সোজা হাওজার সাথে দেখা করে আর তাকে নামসুনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমাদের কোম্পানিতে যে মেয়েটা কাজ করে সে কি হংয়ের মেয়ে। হাওজা না বলে, কারণ হং তাকে বলেছিল যে সে তার 2 নম্বর মেয়ে হতেও পারে। তো সিও তার কথাই বিশ্বাস করে নেয়। অন্যদিকে আমরা হংয়ের সাথে অপোলেন্টের মেম্বারকে দেখি যে পাবেল গ্রুপের ব্যাপারে তাকে বলে যে ওই গ্রুপের ওনার একটা ছেলে যার কোড নেম নুজ, আর ওই গ্রুপ অন্য দেশের ছেলে মেয়েকে এখানে নিয়ে ট্রেনিং করায়। আগে শিখ আর তার ফ্রেন্ড যখন জানতে পারে যে সিও ড্রাগস নেয় তখন তারা ভাবে যে আজ পর্যন্ত যারা ড্রাগস নিয়েছে তারা সবাই মারা গেছে, তাহলে এখনও কীভাবে বেঁচে আছে। নেক্সট দিনই সিও নামসুনকে তার সাথে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কোরিয়ায় কেন এসেছে। তো নামসুন বলে যে তার কোরিয়ার ছেলেদের ভীষণ ভালো লাগে, এই জন্য সেখানে বিয়ে করতে চায়। অন্যদিকে হং শিখকে তার সাথে হেরিটেজ ক্লাবে নিয়ে যায়, যেখানে কিমি জিজ্ঞাসা করাতে হং তাকে বলে যে সে এখানে হেরিটেজ ক্লাব জয়েন করতে এসেছে,
এরপরে তারা দুজনা একটা রুমে গিয়ে বসে, আর ঠিক তখনই ওখানে সেও নামসুনকে নিয়ে আসে। তো নামসুন তাদের দুজনাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেখানে এমন রিয়্যাক্ট করে যে সে তাদের দুজনাকে চেনেই না। এরপরে যখন তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে, তখন সে ওয়াশরুমের বাহানা করে ওখান থেকে উঠে চলে যায়, কারণ সে ওই রুমে যাওয়ার জন্য এসেছিল যেখানে বড় বড় লোকদের মিটিং হয়, যে রুমে শিখ একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। আর যখন সে বাইরের দিকে আসে তখন গংসু তাকে দেখে নেয়। তো শিখ তাকে বলে যে সেখানে হংয়ের রুমাল আনতে এসেছিল। এদিকে হং সিওকে জিজ্ঞাসা করে যে আমি জানতে চাই যে ডুগো কোম্পানির কাছে এত টাকা কী করে। যেটা শুনি সিও তাকে বলে যে তুমি ডুগো কোম্পানির ব্যাপারে নাকি আমার ব্যাপারে জানতে চাও। এটুকু বলে রাখি যে তুমি আমার ব্যাপারে কোনোদিনই কিছুই জানতে পারবে না। যেটা শুনি হংয়ের ভীষণ রাগ হয়, আর তাকে বলে যে আমি জানি তোমার হেল্প পাবেল গ্রুপ করছে, কারণ পাবেল একটা ড্রাগস ডিলার গ্রুপ আর তুমি তার সাথে মিলে আছো। এর জন্য তুমি হয়তো গেম চেঞ্জার হতে চাও, কিন্তু আমি এমনটা হতে দেব না যেটার দ্বারা তুমি পুরো দুনিয়াকে শেষ করে দেবে। তো নামসুন দেখে যে তার মা অনেক বেশি রেগে গেছে, এই জন্য সে তাকে চুপ করানোর চেষ্টা করে। তো সে তাকে বলে যে আমাকে ক্ষমা করে দিও যদি তোমার আমার কথা খারাপ লেগে থাকে তো, কিন্তু এটাই সত্য। এটা বলে সে ওখান থেকে উঠে চলে যায়। তো নামসুন সিওকে বলে যে তুমি কি ঠিক আছো? তো সিও বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় যে এই মহিলা আমার কাজের মধ্যে অতিরিক্ত মাথা গলাচ্ছে, এর জন্য আমি তাকে রাস্তা থেকে সরিয়ে দেব। আগে কিম নামসুনকে তার সাথে একটা জায়গায় ডেকে নিয়ে যায়, আর তাকে বলে যে তোমার মধ্যে এমন কী আছে যে সিও আমাকে বাদ দিয়ে তোমাকে কাজে রেখেছে। এই বলে সে তার কিছু লোকদেরকে ডেকে নামসুনের উপরে অ্যাটাক করার কথা বলে। তো নামসুন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বড় বড় বক্স তাদের চারিদিকে ফেলে বন্দি করে দেয়, আর নিজে ওই বক্সের উপরে দাঁড়িয়ে বলে যে আমার মনে হয়েছিল তুমি আমাকে কিছু বলার জন্য এখানে রেখেছো, কিন্তু আমার মনে হয় না যে আমার এখানে আর কোনো কাজ আছে। অন্যদিকে বং হংকে এসে বলে যে আজকাল নামিন কিছু খাওয়া দাওয়া করে না, শুধুমাত্র জল খায় আর সারাদিন তার রুমের মধ্যে পড়ে থাকে। তো হং বলে যে হয়তো তার ওয়েট কম করার চেষ্টা করছে। এরপরে যখন বং বাড়ি আসে তখন সে নামিনকে ওয়াশরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। নেক্সট ডে নামসুনের নানি এয়ারপোর্টে তার হাজব্যান্ডকে আনতে যায়, যেখানে তার হাজব্যান্ডের এই কথা বলাতে যে সে তার বাচ্চাদের সাথে থাকতে চায়, নানি রেগে তার হাজব্যান্ডকে জোরে ধাক্কা দিয়ে দেয়। তো বেচারার কোমরই ভেঙে যায়। অন্যদিকে হং বেরসংয়ের কাছে গিয়ে ওই ফটোটা দেখে জিজ্ঞাসা করে যে সে সিওকে কীভাবে চেনে, যেটা দেখে বেরসং অবাক হয়ে যায়, আর তার বডিগার্ড দেখে হংকে ওখান থেকে বার করে দেয়। নেক্সট দিনই সিও নামসুনকে তার অফিসে ডাকে আর বলে যে তুমি কি আমার জন্য কাউকে মারতে পারবে, যেটা শুনে নামসুন ভয় পেয়ে যায়। তো সিও হেসে বলে যে তুমি তো ভয় পেয়ে গেছো, আমি তো তাকে মারার জন্য আগে লোক পাঠিয়ে দিয়েছি, আর এতক্ষণে সে হয়তো মারাও গেছে। আর তখনই আমরা হংকে দেখি যাকে কেউ ভীষণ খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছিলো, আর তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে আমরা দেখি যে হংয়ের অ্যাক্সিডেন্ট করেছিল সে আর অন্য কেউ না বরং গংসু ছিল, আর তাকে সিও ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার কাজ করে দিয়েছো? গংসু হ্যাঁ বলে। তো সিও বলে যে ঠিক আছে, খেয়াল রেখো ওই মহিলা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। অন্যদিকে নামসুন সিওকে বলে যে তোমার রাগের মাথায় এমন ডিসিশন নেওয়া উচিত হয়নি, যেটা শুনে সিও তাকে বলে যে আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথ দেবে, কিন্তু আমি ভুলছিলাম। তো নামসুন বলে যে না না, আমি আপনার সাথেই আছি, আর আমাকে এটা বলো যে ওই মহিলা কি মারা গেছে? তো সিও বলে যে জানি না, আর যদিও বেঁচে যায় কিন্তু পরের বারে সে কোনোভাবে বাঁচবে না। সাথে সে নামসুনকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি আমার জন্য অন্য কাউকে মারতে পারবে? তো নামসুন হ্যাঁ বলে দেয়। তো ফ্রেন্ডস, এইসব কিছু আসলে নামসুন আর হংয়ের প্ল্যান ছিল, যাতে সিও তাড়াহুড়ো করে কোনো ভুল ডিসিশন নিয়ে বসে, আর এই সুযোগেই তারা যেন তার ব্যাপারে কোনো ইনফরমেশন বার করতে পারে। আর এদিকে হং একদম ঠিক থাকে, আর তার জায়গায় হসপিটালের বেডে অন্য কেউ শুয়ে থাকে। নেক্সট দিনই হংয়ের সেক্রেটারি একটা আর্টিকেল লেখে, যেখানে সে বলে যে হং এখন হসপিটালে অ্যাডমিট আছে, এর জন্য আপনাদের যদি কোনো দরকার পড়ে তাহলে আপনারা আমাদের সাইট ইউজ করতে পারেন। অন্যদিকে কিমের কাছে সেই মেয়েটা আসে যে নামসুনকে ড্রাগসের মেডিসিন দিয়েছিল। কিম তাকে বলে যে তুমি তোমার কাজ ঠিকভাবে করছো তো, কারণ তুমি এটা জানো যে আমাদের বিজনেস অ্যান্টিডোটের। তো তাদের এই সমস্ত কথা শিখ হিডেন ক্যামেরা দ্বারা শুনি। অন্যদিকে বেরসং যখন তার সেক্রেটারির কাছ থেকে হংয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনি তখন সেটাতে বেশি গুরুত্ব দেয় না, কিন্তু তার সেক্রেটারি যখন বলে যে সে হংকে এখান থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল, এই জন্য পুলিশের সন্দেহ তার উপরে হতে পারে, তখন সে তাড়াতাড়ি যায় হসপিটালে হংয়ের সাথে দেখা করার জন্য। কিন্তু ওখানে গিয়ে সেটা বুঝে যায় যে সব কিছু একটা মিথ্যা নাটক, আর বেডে যে শুয়েছে সে হং না বরং অন্য কেউ। অন্যদিকে হং আর তার ভাই তার বাবার সাথে দেখা করতে গিয়ে জানতে পারে যে তার বাবা নামসুনকে খোঁজার জন্য গেছিল, কিন্তু ওখানে গিয়ে সে তার গুরুকে পেয়ে যায়,
আর তারপরে সে তার সাথে মিলে নামসুনের জন্য প্রার্থনা করতে শুরু করে। আর তারপরে যখন তার গুরু তাকে বলে যে এবারে তার কোরিয়াতে ফিরে যাওয়া উচিত, তখন সেখানে চলে আসে। কিন্তু যখন সেই কথা জানতে পারে যে নামসুন তো অনেক আগেই ফিরে এসেছে, তখন সেটা শুনে আরও বেশি খুশি হয়ে যায়। তো আগে সিও নামসুনকে তার অফিসে ডাকে। তো নামসুন যাওয়ার আগে দেখে যে সিও কিছু একটা ড্রিঙ্ক করছে। এরপর যখন সে ভিতরে যায়, তখন সিও তাকে বলে যে আমি তোমার সাথে ডিনারে যেতে চাই। আমরা যেহেতু পার্টনার, এজন্য আমাদেরকে একে অপরের বিষয়ে জানা দরকার। এদিকে সিক ওয়াচের মাধ্যমে তাদের দুজনের কথা শুনে হালকা জালাস ফিল করে। এরপর সিন শিফট হয় আর আমরা সিনিয়র অফিসারকে দেখি যে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যেতে লাগে। হয়তো সে ওখানে সুসাইড করার জন্য যাচ্ছিল, যেটা দেখি ওখানকার কিছু ছেলে তাকে বাঁচানোর জন্য যায়। কিন্তু সিনিয়র অফিসারের গায়ে এতটাই শক্তি থাকে যে সে দুটো ছেলেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। কিন্তু তারপরেও তারা যে কোনোভাবে তাকে ডাঙার দিকে নিয়ে আসে আর বলে যে আমাদের পুলিশকে ফোন করা উচিত। কিন্তু তখনই তারা সিনিয়র অফিসারের আইডি দেখে অবাক হয়ে যায়, যেহেতু নিজেই একটা পুলিশ। আর তখনই আমরা সিনিয়র অফিসারের অদ্ভুত ব্যবহার দেখি, যে কিছু না বলে ওখান থেকে উঠে আস্তে আস্তে চলে যায়। অন্যদিকে সিও আর নামসুন ডিনারে আসে, যেখানে সিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত স্ট্রং কী করে। তো নামসুন বলে যে আমাদের পরিবারে সবাই এমন। মঙ্গোলিয়াতে আমার যে প্যারেন্টস ছিল তারাও আমার মতো এতটাই শক্তিশালী, আর আমরা ওখানে গডের মিল্ক খেতাম, এই জন্য তোমারও ট্রাই করা উচিত। যেটা শুনি সিও স্মাইল করে আর তাকে বলে যে আমার তো তোমাকে দেখে জালাস ফিল হচ্ছে যে তোমার প্যারেন্টস এত ভালো আর স্ট্রং। আর তখনই সিওর কাছে কারোর কল আসে। তো সিও একটা কোড বলে যে কালকের মধ্যে তোমার কাছে এই বক্স পৌঁছে যাবে। আর তাদের এই সমস্ত কথা শিখ শোনে আর ওই কোডটাও লিখে নেয়। এদিকে সিও নামসুনকে বলে যে চলো আজ আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিই। তো নামসুনকে না চাই তো হ্যাঁ বলতে হয়। আর এখানে সে যেহেতু তার বাড়ি যেতে পারবে না, এই জন্য শিখ থেকে মেসেজ করে বলে যে তুমি আমার বাড়িতে চলে যাও। এরপরে সিও নামসুনকে শিখের বাড়িতে ছেড়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার বাড়ি। নামসুন বলে যে না, এটা আমার ফ্রেন্ডের বাড়ি আর আমি তার সাথে থাকি। আগে নামসুন শিখের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে। এরপর যখন শিখ বাড়ি ফিরে, তখন সে নামসুনের ফেসে কিছু একটা লেগে থাকতে দেখে ওটা ক্লিন করার জন্য যায়। আর তখনই তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। তো তারা দুজনে অবাক হয়ে যায়। এরপর নামসুন শিখকে বলে যে আমি সিওকে জলের মতো কিছু একটা খেতে দেখেছি, কিন্তু ওটা জল ছিল না। সিও ড্রাগস নেয় ঠিকই, কিন্তু সে কোনো সময় জল খায় না। আমি ভেবে অবাক যে সে বেঁচে কীভাবে আছে। তো শিখ বলে যে আমার মনে হয় ওটা অ্যান্টিডোট ছিল আর ওদের অ্যান্টিডোটেরই বিজনেস। তো নামসুন তাকে বলে যে কাল ডেলিভারি হবে, এই জন্য যে কোনোভাবে আমাদেরকে বক্স চুরি করতে হবে। নেক্সট ডে বং পুলিশ স্টেশনে শিখের সাথে দেখা করতে আসে আর তাকে ওই ড্রাগসের বক্সটা দিয়ে বলে যে আজকাল নামিন তার ওয়েট কমানোর জন্য এই ট্যাবলেটটা নিচ্ছে, কিন্তু এটা নেওয়ার পর থেকেই তার শরীর অসুস্থ হয়ে যায়। সে কিছু খাওয়া দাওয়া করে না, শুধুমাত্র জল খায়। তো শিখ ওই বক্সটা নিয়ে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে নামসুন তার কলিগসকে জিজ্ঞাসা করে যে বক্সের উপরে কোড লেখা আছে সেটা কখন ডেলিভারি হবে। তো সে টাইম বলে দেয়। তো নামসুন তাকে বলে যে আজ আমার কিছু কাজ আছে, এর জন্য আমার আসতে লেট হবে। যদি সিও আমার খোঁজ করে তাহলে তুমি সব কিছু হ্যান্ডেল করে নিও। এরপর নামসুন লুকিয়ে ওই ট্র্যাকের মধ্যে ঢুকে পড়ে। এদিকে শিখ আর তার ফ্রেন্ড ওই ট্র্যাকের পিছু করে। কিছু দূর যাওয়ার পরে শিখ মেয়েদের গেট আপ করে ওই ট্র্যাকের সামনে সে ড্রাইভারকে হেল্প করার কথা বলে যে তার গাড়ি খারাপ হয়ে গেছে। এদিকে নামসুন আর তার ফ্রেন্ড ওই গাড়ি থেকে একটা জ্যাকেট নিয়ে পালিয়ে যায় আর ইশারা করে শিখকে বলে দেয় যে আমাদের কাজ হয়ে গেছে। এরপর রাতে যখন তারা ওই জ্যাকেট চেক করে, তখন তারা জানতে পারে যে জ্যাকেটের ভিতরে তো ড্রাগস আছে। নেক্সট দিনে শিখ যখন সিনিয়র অফিসারকে ফোন করে, তখন সে তার ফোন রিসিভ করে না। আর ঠিক তখনই তার কাছে ফোন আসে যে সে যে বক্সটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল সেটা একটা ড্রাগসের বক্স ছিল, যে ড্রাগসের ব্যাপারে সে তাকে আগে বলেছিল। অন্যদিকে নামসুন দৌড়ে অফিসের দিকে যায়, কারণ তার কলিগস থেকে ফোন করে বলে যে সিও তাকে এখানে পাগলের মতো খুঁজছে। এরপরে নামসুন যখন সিওর অফিসে যায়, তখন সিও আস্তে আস্তে তার কাছে আসে। নামসুন পড়ে যেতে লাগে, তো সিও তাকে ধরে নেয় আর বলে যে তুমি কি আমার সাথে ডেটে যেতে চাও। যেটা শুনে নামসুন অবাক হয়ে যায় আর তাদের দুজনেকে শিখ ওয়াচের মাধ্যমে দেখে। এদিকে সিও নামসুনকে অবাক হতে দেখে স্মাইল করে বলে যে তুমি তো ভয় পেয়ে গেছো, আমি তো মজা করছিলাম, কিন্তু আমার মনে তোমার জন্য সত্যি ফিলিংস আছে। তুমি বলো যে তুমি আমাকে নিয়ে কী ভাবো। নামসুন বলে যে আমি শিওর না। তো শিখ বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই নামসুনের কাছে তার মায়ের কল আসে।
তো সে শিওকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এদিকে শিকার কাছে সিনিয়র অফিসারের ফোন থেকে একটা মেসেজ আসে আর তাকে তার বাড়িতে ডাকে। এরপর যখন সে ওখানে পৌঁছায় তখন সে সিনিয়র অফিসারকে মেঝেতে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি তাকে ওঠানোর চেষ্টা করে। কিন্তু যখন সে ওঠে না তখন সে তার পালস চেক করে জানতে পারে যে সে মারা গেছে। আর এটা দেখে সে ভীষণ কাঁদে আর ফোন করে তার টিম মেম্বারকে কথা বলে। আর তখনই তার কাছে আবারও সিনিয়র অফিসারের ফোন থেকে মেসেজ আসে যে আমি তোমার জন্য বইয়ের মধ্যে কিছু একটা রেখে দিয়েছি। সে একটা বই চেক করে তো সে দেখে যে সে আগে থেকে কিছু এভিডেন্স তার জন্য কালেক্ট করে রেখেছে। অন্যদিকে নামসুনের পুরো ফ্যামিলি এই কথা জেনে যায় যে নামিন ওয়েট কমানোর জন্য যে ট্যাবলেটটা নেয় ওটা আসলে ড্রাগস ছিল, যার পর তারা তাকে হসপিটালে ভর্তি করে। আশিক নামসুনকে ফোন করে বলে যে নামিনের জ্ঞান আসার পরে সে যেন তাকে জল না দেয়। আগে নামসুন আর বং নামিনের ফোন থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পায়, যার ব্যাপারে তারা পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সে তাকে কিছু বলতে চায় না, কিন্তু বংয়ের অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়ে যায়, যার পর তারা অ্যাকাউন্টের ডিটেলস বার করে। তো বং নামসুনকে বলে যে এই ধরনের কাজ সবসময় ফেক অ্যাকাউন্ট থেকে হয় আর এই কাজের জন্যই তারা সবসময় হোমলেস পার্সনকে খোঁজে। যার পর নামসুন তার হোমলেস ফ্রেন্ডের সাহায্যে ওই লোকের অ্যাড্রেস খুঁজে বার করে। এদিকে নামিনের যখন জ্ঞান ফেরে তখন সে জলের জন্য পুরো পাগল হয়ে যায়, কিন্তু হং তাকে কোনোভাবে সামলে নেয় আর তাকে বলে যে তুমি জল পাবে না। তো নামিন কাঁদতে শুরু করে, যেটা দেখে হং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। অন্যদিকে সিওর কাছে একটা লোক এসে বলে যে ডেলিভারি ভালোভাবে হয়ে গেছে। এরপর সিন শিফট হয় আর আমরা একটা মহিলাকে দেখি যার ফেস আমাদেরকে দেখানো হয় না। সে ফোন করে সিওকে বলে যে ডুগো কোম্পানি থেকে যে বক্স আমাদেরকে ডেলিভারি করা হয়েছে সেখানে একটা জ্যাকেট মিসিং আছে। তুমি জানো যে ওই জ্যাকেটের দাম মিলিয়ন্সের উপরে। এরপর সিওর কাছে বিয়ম নামে কারো কল আসে যে তাকে বলে যে তুমি যে বক্স পাঠিয়েছিলে তার মধ্যে একটা জ্যাকেট মিসিং। আমরা যদি ওটা না পাই তাহলে তুমি জানো যে কি হবে, কারণ ওটার দাম মিলিয়ন্সের উপরে। শিকার ভীষণ রাগ হয় কথাগুলো শুনে আর সে একটা তার পাস্টের মেমোরি মনে করে, যেখানে সিও আর বিন একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। সিওর ছোটোবেলার নাম অ্যান্টন থাকে। তো সিও যখন জঙ্গলের মধ্যে পড়ে যায় তখন সে বিনকে ওখান থেকে যাওয়ার কথা বলে যে এরা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের দুজনেকেই মেরে ফেলবে। কিন্তু বিন তাকে বারণ করে দেয় যে না, আমরা দুজনে একসাথে যাব আর যখন বড় হয়ে যাব তখন এদের থেকে প্রতিশোধ নেব। প্রেজেন্টে সিও ওই ট্রাক ড্রাইভারকে ডেকে পাঠায় আর তাকে গল্ফ স্টিক দিয়ে ভীষণ মারে আর বলে যে বলো তুমি যখন ডেলিভারি দিতে যাচ্ছিলে তখন রাস্তায় তোমার সাথে কী কী হয়েছিল। ট্রাক ড্রাইভার সব কিছু খুলে বলে। এদিকে নামসুন আর তার বাবা ওই হোমলেস লোককে কিছু টাকা দিয়ে বলে যে আমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারে কিছু ইনফরমেশান জানতে চাই। তো সে বলে যে আমার কাছে রেড কালারের হিল পরে একটা মহিলা এসেছিল আর আমাকে কিছু টাকা দিয়ে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যাতে সে অ্যাকাউন্ট ইউজ করতে পারে। এদিকে হংয়ের চ্যানেলে হংয়ের সেক্রেটারি আর একটা রিপোর্টার ব্রডকাস্ট করে দেয় যে কোরিয়াতে ড্রাগস সাপ্লাই হচ্ছে, যেটা অনেক বেশি ডেঞ্জারাস। অন্যদিকে শিখ হেরিটেজ ক্লাবে গিয়ে ড্রাগস সাপ্লাইয়ের জন্য গংসোকে অ্যারেস্ট করে আর কিমকে বলে যে বাড়িতে তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু পরের বাড়ি তোমার পালা। এদিকে তারই নামে নামিনকে যে মেয়েটা ড্রাগস দিত তার কাছে একটা মহিলা এসে অ্যান্টিডোট চায়, কিন্তু সে তাকে বারণ করে দেয় যে আগে আমার টাকা লাগবে। কিন্তু ওই মহিলার কাছে এত টাকা থাকে না যে সে অ্যান্টিডোট কিনবে। সিন শিফট হয় আর আমরা কিমকে দেখি যে তাইরি আর সিওকে গংসোর অ্যারেস্টের কথা বলে দেয় যে হংয়ের সাথে যে ছেলেটা আমাদের ক্লাব জয়েন করার জন্য এসেছিল সে কোনো নর্মাল পার্সন ছিল না, বরং সে একটা পুলিশ অফিসার ছিল। সাথে সে তাকে হংয়ের চ্যানেলের ব্রডকাস্টের ভিডিওটাও দেখিয়ে দেয় আর বলে যে কোরিয়াতে সবাইকে ড্রাগসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। যেটা শুনি সিও ভীষণ রেগে যায় আর তার মনে হয় যে তার ওই জ্যাকেটও হয়তো হং চুরি করেছে। কিম বলে যে গংসো যদি তার মুখ খোলে তাহলে আমাদের কি হবে। তো সিও বলে যে তোমাকে দেখে কি আমার বাচ্চা মনে হয়, যেভাবে হোক গংসোকে মেরে দাও। আর ঠিক তখনই তার কাছে তার সেক্রেটারি আসে আর তাকে সেই ট্রাকের ভিডিওটা দেখিয়ে দেয়। তো সিও শিখকে দেখে চিনে যায়। নেক্সট দিনই হং তায়ারিকে মেসেজ করে বলে যে আমার অ্যান্টিডোট চাই, যার জন্য আমি তোমাকে বিলিয়ন্সের উপরে পে করব। যেটা শুনে তায়ারি এক চান্সে রাজি হয়ে যায়, সাথে সে কিছুটা অবাক হয় আর হংকে বলে যে বলো আমাদের কোথায় দেখা করতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা হংকে একটা জায়গায় তারই সাথে দেখা করতে দেখি, যেখানে হং টাকার বদলে তার কাছ থেকে ওই অ্যান্টিডোট নিয়ে নেয়, যার পর সে বাড়ি এসে জলের সাথে মিশিয়ে ওই অ্যান্টিডোট নামিনকে খাইয়ে দেয়
তো নামিন পুরো সুস্থ হয়ে যায়, যেটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে শিখ চিফ কমিশনের কাছে গিয়ে তাকে ডুগো কোম্পানি আর গংসুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট চায়, যে কেউ যদি এই ইনভেস্টিগেশনে আমাকে কোঅপারেট না করে তাহলে এটার জন্য দায়ী সেও হবে, এমনকি এটা আপনিও। নেক্সট সিনই হং অপোনেন্টের মেম্বারের সাথে দেখা করে আর তাকে বলে যে আমি জানি সিওর মেন মোটিভ ড্রাগস বিক্রি করা না, বরং অ্যান্টিডোট বিক্রি করা। আর তখন অপোনেন্টের মেম্বারের কাছে কারোর কল আসে আর তারপরে সে হংকে বলে যে পাবেল গ্রুপের ওনার নুজ বর্তমানে কোরিয়ায় আছে, যেটা শুনে সে অবাক হয়ে যায়। আগে শিখ জানতে পারে যে গংসু মারা গেছে। এদিকে সিও ভীষণ রেগে থাকে আর তখন সে ড্রাগস নেয়, তো তার বডিতে অনেক চেঞ্জেস চলে আসে। আর ঠিক তখনই ওখানে নামসুন চলে আসে, তো তাকে দেখে সিও তার ফেস উইন্ডোর দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু যখন সে নামসুনের দিকে ফেরে তখন নামসুন তার ফেস দেখে অবাক হয়ে যায় আর তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিও তাকে বারণ করে দেয় যে আমার থেকে দূরে থাকো, আর তারপর ওখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা দেখি যে সিওর কাছে একটা লোক আসে রাশিয়া থেকে। তো সিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি বিয়মের লোক? তো ওই লোকটা সিওকে বলে যে বিয়ম অ্যান্টিডোট চায়। তো সিও তাকে বলে যে অ্যান্টিডোট আমি তোমাদেরকে কেন দেবো, আর তারপরে সেই লোকটাকে মেরে ফেলে। এদিকে সে গংসুর মৃত্যুর খবর শুনে যখন সেখানে পৌঁছায় তখন সে জানতে পারে যে গংসুর কাছে তার লয়ার এসেছিল আর তারপরেই সে মারা গেছে। এদিকে নামসুন শিওকে আগের দিন যে ড্রিঙ্ক খেতে দেখেছিল সেই ড্রিঙ্ক সে তার অফিসে দেখে শিখকে ফোন করে বলে যে এটা ওই ড্রিঙ্ক যেটা আমরা নামিনকে দিয়েছি। নেক্সট দিনে শিও গংসুর মৃত্যুর খবর শুনে ভীষণ খুশি হয় আর তারপরে সে তার কেবিনে এসে ওই ড্রিঙ্কটা খাওয়ার পরে পুরো ঠিক হয়ে যায়। আর তারপরে সে নামসুনকে বলে যে তুমি কি আমার সাথে আজ লাঞ্চে যাবে? তো নামসুন তাকে বলে যে তোমাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। তো সিও বলে যে হ্যাঁ, আমার একটা প্রবলেম সলভ হয়ে গেছে আর এবারে শুধুমাত্র হং বাকি। আগে কিম হসপিটালে হংকে মারার জন্য যায়, কিন্তু ওরা তো হং থাকে না। তো সেই মহিলাও খুব ভালোভাবে নিজেকে প্রোটেক্ট করে। আর তখন ওখানে হং এসে কিমকে বলে যে যাও তোমার বসকে গিয়ে বলে দাও যে আমি এখনও বেঁচে আছি। এদিকে সিও নামসুনকে নিয়ে লাঞ্চে আসে। তো সেখানে সে নামসুনকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে ফ্রেন্ডের মানে কি? তো নামসুন তাকে বলে যে সবসময় আমার পাশে থাকবে, সবসময় আমাকে প্রোটেক্ট করবে, এমনকি আমার সত্যটা জানার পরেও যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। তো এটা শুনে সিও তাকে বলে যে আমারও একটা ফ্রেন্ড ছিল, কিন্তু আপাতত আমাদের একে অপরের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তো নামসুন তাকে জিজ্ঞাসা করে সে কি রাশিয়ান? তো সিও তাকে বলে যে না, ও রাশিয়ান না, আমাদের দুজনার রাশিয়াতে দেখা হয়েছিল, আমরা দুজনা একই সিচুয়েশনে ছিলাম আর তারপরেই আমাদের দুজনার পথ আলাদা হয়ে যায়। এই কারণেই আমার ফ্রেন্ড আর ভালোবাসা একটাও নেই, কিন্তু যখনই আমি তোমার সাথে দেখা করি তখনই আমার ফ্রেন্ডশিপের প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়। আর তখনই তাকে কিম ফোন করে বলে যে হং এখনও বেঁচে আছে, তার জায়গায় হসপিটালে তো অন্য কেউ ছিল। তো এটা শুনি সিও ভীষণ রেগে যায় আর তারপরে সে তার কেবিনে এসে তার সেক্রেটারিকে বলে যে হংয়ের পুরো ফ্যামিলির উপরে ভালোভাবে নজর রাখো। আর তারপরে সে নামসুনকে বলে যে আমাদের হংয়ের মেয়েকে খুঁজতে হবে, যার নাম নামসুন। তো এটা শুনি নামসুন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওকে মেরে ফেলবে? তো সিও বলে যে হ্যাঁ, আমার পথের মধ্যে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকেই মেরে ফেলবো। আগে হং শিখকে তার লোকেশান সেন্ড করে তাকে ধরার কথা বলে। এদিকে তারিতে জিনিসপত্র প্যাকিং করে পালানোর কথা ভাবে, কিন্তু রাস্তা থেকে শিখ ধরে নেয় আর বলে যে ড্রাগ সাপ্লাইয়ের জন্য তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো তাইরই অবাক হয়ে যায়। আর আগে যখন সে জানতে পারে যে গংসু মারা গেছে তখন শিখ তাকে বলে যে হ্যাঁ, তোমার লোকেরাই ওকে মেরে ফেলেছে, আর আমার মনে হয় যে তুমিও যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার লোকেরাও তোমাকে মেরে ফেলবে। এই কারণেই তোমার কাছে এখন সবথেকে বেশি সেফটি জায়গা হচ্ছে জেল। আর হ্যাঁ, লয়ার হায়ার করার কথা তো ভুলেও ভাববে না, কারণ তার মৃত্যু লয়ারের জন্যই হয়েছে। এদিকে সিওর কাছে কেউ ফোন করে জিজ্ঞাসা করে যে জ্যাকেট হারিয়ে গেছিল সেটা কি তুমি পেয়েছো? সিও না বলে। তো সে বলে যে তুমি কি এইভাবে তোমার কাজ করো? যেটা শুনে সিও ভীষণ রেগে যায় আর তাকে বলে যে তুমি কি আমাকে অর্ডার দেওয়ার? উল্টো দিকে থাকা লোকটা সিওকে অ্যান্টন বলে ডাকে। তো সিও আরও বেশি রেগে যায় আর তাকে বলে যে আমার নাম অ্যান্টন না, আমার নাম সিও। আর তারপরে সে পাগলের মতো ভীষণ হাসে। তো নামসুন তাকে বলে যে তুমি কি ঠিক আছো, কারণ তোমাকে পুরো ক্রেজি পার্সনের মতো লাগছে। যেটা শুনি সিও তাকে বলে যে তুমি কি কোনো দিন তোমার প্যারেন্টসের এগেনস্টে গিয়ে ফাইট করেছো? তো নামসুন জিজ্ঞাসা করে যে তুমি তো বলেছিলে যে তোমার কোনো প্যারেন্টস নেই। সিও বলে যে হ্যাঁ, আমার কোনো প্যারেন্টস নেই। তো নামসুন বলে তাহলে ফোনে কে ছিল, আর এই অ্যান্টনি বাকি?
তো সিও বলে যে অ্যান্টন আমার রাশিয়ান নাম। আর তারপরে সে নামসুনকে বলে যে যাই হয়ে যাক না কেন তুমি সবসময় আমার সাথ দেবে। এরপর রাতে সিওর কাছে আবারও কারোর কল আসে যে তাকে বলে যে তুমি পাভেলের অনুমতি না নিয়ে কীভাবে ড্রাগসের বিজনেসকে রেজিস্টার করতে পারো। তো সিও তাকে বলে যে এই পুরো বিজনেস আমার, এই জন্য আমার পাভেলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পাভেলের একমাত্র ইনকাম সোর্স আমি, এই জন্য সে তোমাকে কোনো দিন মারতেও পারবে না। নেক্সট সিনে শিখ তাইরিকে অ্যান্টিডোটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যে অ্যান্টিডোট কোথা থেকে আসছে। তো তাইরি তাকে বলে যে এর ব্যাপারে তো আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র কিমের অর্ডার ফলো করি। সাথে সে তাকে এটাও বলে যে এই ড্রাগস সমস্ত কান্ট্রিতে সাপ্লাই করা হয়। তো শিখ থেকে বলে যে এবারে তুমি কিমকে গিয়ে বলবে যে আমি অ্যান্টিডোটের বদলে অনেকগুলো টাকা পেয়েছি, আর ওই টাকাগুলো নিয়ে আমি পালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমি ফিরে এসেছি আর সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর ওরা অন্য বিষয় এতটাই পাগল হয়ে গেছে যে তোমার উপরে সন্দেহ করার মতো টাইম ওদের কাছে নেই। তো তাইরি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে আমার কাছে কী চাও। তো শিখ বলে যে কান্ট্রিতে যত ডিস্ট্রিবিউটার আছে তাদের সবার নাম আমার চাই, আর তারপরে আমি তোমাকে ছাড়বো। এদিকে কিম হেরিটেজ ক্লাবে তার সমস্ত লোকদেরকে ডেকে ওই ক্যামেরা খুঁজে বার করে যেটা শিখ ওখানে লাগিয়েছিল। আর ঠিক তখনই তার কাছে তাইরির কল আসে। এরপর সিন শিফট হয় আর আমরা একটা প্রসিকিউটারকে দেখি যে ফোন করে সিওকে তার অফিসে ডাকে। তো সিও যখন যায় তখন সে তাকে বলে যে তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করার নির্দেশ এসেছে, তুমি কি এখানে ড্রাগস সাপ্লাই করছো? সিও হ্যাঁ বলে। তো সে আবারও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি রাশিয়ার মাফিয়া গ্রুপের সাথে আছো? সিও এটাতেও হ্যাঁ বলে। তো প্রসিকিউটার ভীষণ রেগে যায় আর সমস্ত ডকুমেন্ট ফেলে দিয়ে বলে যে তুমি এমনটা কীভাবে করতে পারো। তো সিও বলে যে তুমি একটা প্রসিকিউটার, তোমার রাগ কন্ট্রোল করা উচিত। আর সে প্রসিকিউটারের উপরে হাত উঠিয়ে দেয় আর বলে যে আমি তোমার বাড়ির প্রতিটা মেম্বারের কথা জানি, তুমি যদি তোমার মুখ খোলো তাহলে আমি তোমার বাড়ির সমস্ত মেম্বারকে মেরে ফেলবো। আর হ্যাঁ, তুমিও তো আমার সাথেই আছো, যার মানে তুমিও ড্রাগ সাপ্লাই করছো। তো প্রসিকিউটর বলে যে এমনটা কখন হলো? তো সিও বলে যে হ্যাঁ এমনটা হয়নি ঠিকই, কিন্তু অ্যাজ আ উইটনেস আমি এটা বলতেই পারি যে তুমি আমার সাথে আছো আর আমার সাথেই ড্রাগ সাপ্লাই করো, কারণ তুমিও তো হেরিটেজ ক্লাব জয়েন করে রেখেছো, এই জন্য তুমি তোমার মুখ বন্ধ রেখো। এই বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে নামসুন শিখের জন্য রান্না করে আর তখনই সিও তাকে কল করে ডাকে। এরপর সিন শিফট হয় আর আমরা পুলিশ স্টেশনে সিন দেখি যেখানে শিখদের কাছে একটা অফিসার এসে বলে যে তোমাদের কমিশনার রিটায়ার্ড হচ্ছে, যার পরে নিউ কমিশনার আমি থাকবো। আমি জানি যে তোমাদের কমিশনার তোমাদেরকে কোনো হেল্প করতো না, কিন্তু আমি এটাতেই তোমাদের পুরো সাপোর্ট করব, এই জন্য তোমরা 1 উইক ওয়েট করো। এরপর আমরা শিখকে দেখি যার কাছে নামসুনের মেসেজ আসে যে আমি তোমার জন্য খাবার তৈরি করে রেখেছি, যেটা দেখে শিখ স্মাইল করে বলে যে নামসুন আমার জন্য কত চিন্তা করে, যেটা শুনে তার টিমমেটরা বলে যে কার তোমার জন্য চিন্তা। তো শিখ বলে যে কেন নামসুনের, আরও আমার জন্য খাবারও তৈরি করে রেখেছে, যেটা শুনি তার টিমমেটরা বলে যে আচ্ছা তোমরা দুজনা একসাথে আছো, তোমাদের এখনও বিয়ে হয়নি কিন্তু বিয়ের আগেই লিভ-ইনে থাকা শুরু করে দিয়েছো। তো শিখ বলে যে না এমনটা না। তো তার ফ্রেন্ডরা বলে যে আমাদের বোঝানোর কোনো দরকার নেই, কারণ আমরা বুঝি। আর তারপরে তারা নামসুনের হাতে বানানো খাবার খাওয়ার জন্য শিখকে তাদের সাথে নিয়ে যায়। কিন্তু যখন তারা তার খাবার খায় তখন তারা বলে যে আমরা আমাদের লাইফে এরকম খারাপ খাবার প্রথম খাচ্ছি, কিন্তু শিখ তো তার খাওয়ার মজা করে খায় আর বলে যে এতটাও খারাপ না। তো তার ফ্রেন্ডরা বলে যে সে তো দেখাই যাচ্ছে তুমি ভালোবাসে কতটা অন্ধ হয়ে গেছো। নেক্সট দিন আমরা নামসুনকে সিওর অফিসে দেখি যেখানে সিও থাকে না। তো নামসুন এই সুযোগে ল্যাবের কিছু ফাইল চেক করার জন্য যায়, কিন্তু তখন ওখানে সিও চলে আসে আর নামসুনকে জিজ্ঞাসা করে যে তুমি যে ফ্রেন্ডের সাথে থাকো সে ছেলে না তো? তো নামসুন বলে যে না না, ও কিউট একটা মেয়ে। তখন সিও তাকে বলে যে আমি তোমাকে কোরিয়া সিটিজেনশিপ পেতে হেল্প করতে পারি, কিন্তু নামসুন তাকে বারণ করে দেয়, কারণ সে জানে যে সে যদি তার হেল্প করে তাহলে সে তার আসল পরিচয় জেনে যাবে যে সে অলরেডি কোরিয়ানি। তো সিও তাকে বলে যে আমাকে তোমার কতটা ক্লোজ আসতে হবে যার পরে তুমি আমার হেল্প অ্যাকসেপ্ট করবে। তো নামসুন তাকে বলে যে তার জন্য আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলতে হবে, যেটা শুনে সিও তাকে বলে যে আমি অলরেডি আমার ব্যাপারে তোমাকে অনেক কিছু বলেছি। তো নামসুন তাকে বলে যে আমার মনে হয় এখনও তোমার ব্যাপারে অনেক কিছু জানা বাকি আছে। তো সিও বলে যে আচ্ছা ঠিক আছে, বলো তুমি আমার ব্যাপারে কি জানতে চাও। তো নামসুন তাকে বলে
যে আমি জানতে চাই এই কোম্পানিতে ল্যাবের কি দরকার, এখানে কোনো মেডিসিন বানানো হচ্ছে না তো। তো সিও তাকে বলে যে তুমি ল্যাবের ব্যাপারে কেন জানতে চাও। নামসুন বলে যে আমি আমার কাজ ভালোভাবে করতে চাই এই জন্য। তো সিও বলে যে ঠিক আছে, আমি তোমাকে নিজে ওই ল্যাবে নিয়ে যাব। নেক্সট দিনে হং ব্রেড সঙ্গের সাথে দেখা করে, যেখানে ব্রেড সং তাকে বলে যে আমি জানি হসপিটালে ওটা তুমি ছিলে না, তোমার বদলে অন্য কেউ ছিল। তো হং তাকে বলে যেসব কথা ছাড়ো, চলো আমরা সোজা কাজের কথায় আসি, যে আমার কি চাই। তো ব্রেড সং তাকে বলে যে আমি জানি তুমি কি চাও, তুমি আমার সাথে ডেট করতে চাও, তুমি আমার টাইপের না ঠিকই, কিন্তু তাও চলবে। যেটা শুনে হং তাকে বলে যে তোমার ব্রেন ঠিক আছে তো, আমি তোমার কাছে সিওরা তোমার ফটোর ব্যাপারে জানতে চাই। তো ব্রেড সং বলে যে ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে ডেট করতে হবে। নেক্সট দিন আমরা শিখে সমস্ত ফ্রেন্ডদেরকে দেখি, যারা ওই জ্যাকেটের দিকে তাকিয়ে ভাবে যে এবারে আমাদের কি করা উচিত। তো তার মধ্যে একজনও বলে যে আমাদেরকে এটা নিয়ে ব্রডকাস্ট করা উচিত। যেটা শুনি শিখ ওই জ্যাকেটটা পরে সোজা হংয়ের কাছে যায়। তো তাকে দেখতে এতটাই ফানি লাগে যে হং তাকে দেখে 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে সে দেখে যে এটা তো শিখ। এরপরে হং তার সেক্রেটারিকে ফোন করে বলে যে আমি লাইভ ব্রডকাস্ট করতে চাই। এদিকে হংয়ের সেক্রেটারি ব্রডকাস্টের জন্য বেরিয়ে পড়ে আর হংকে বলে যে আমি সেফলি পার হয়ে গেছি। কিন্তু তখনই আমরা দেখি যে ট্যাক্সির ভিতরে ড্রাইভার কিছু একটা ধোয়ার মতো ছেড়ে দেয়। এদিকে আমরা সিওকে দেখি যে নামসুনকে তার বাড়িতে ছেড়ে দেয় আর তাকে বলে যে আজ আমরা অনেক হ্যাং আউট করে নিয়েছি, তো কাল দেখা হচ্ছে। এই বলে সে নামসুনের জামা ঠিক করে দেয়। তো নামসুন ওখান থেকে চলে যায়। তো সিও তার দিকে একভাবে তাকিয়ে থাকি আর গাড়িতে এসে বলে যে নামসুন আমার তোমাকে চাই, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি পাবেলকে তো খুব সহজে হ্যান্ডেল করে নিতে পারবো। অন্যদিকে হং দেখে যে তার সেক্রেটারি এখনও সেটে এসে পৌঁছায়নি আর এটা দেখে সে ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে নামসুন যখন বাড়ি যায় তখন সে শিখকে সোফায় শুয়ে থাকতে দেখে তাকে তুলে বেডে শুয়ে দেয়। আর যখন নামসুন ওখান থেকে যেতে লাগে তখন শিখ তার হাত ধরে তাকে তার কাছে টেনে নেয় আর তারপরে সে নামসুনকে কিস করে দেয়। অন্যদিকে হংয়ের সেক্রেটারি হংকে মেসেজ করে বলে যে আজ আমার শরীর অসুস্থ, এর জন্য আজকে আমি সেটে আসতে পারবো না। যেটা দেখে হংয়ের একটু সন্দেহ হয় আর তখন আমরা দেখি যে এই মেসেজ হংয়ের সেক্রেটারির ফোন থেকে ওই ড্রাইভার করছিল। এরপর যখন সেক্রেটারি জ্ঞান ফেরে তখন তার সামনে কিছু ড্রাগস পড়ে থাকে আর সেই টাইমে তার কাছে সিওর ফোন আসে, যে তাকে বলে যে তুমি অজ্ঞান এই জন্য ছিলে কারণ আমরা তোমাকে ড্রাগস দিয়েছি, আর এই ড্রাগস ওই ড্রাগস না যেটা তুমি টিভিতে বলছিলে, এটা সম্পূর্ণ আলাদা, এই জন্য একবার গিয়ে চেক আপ করিয়ে নিও। যেটা শুনি সে ভয় পেয়ে যায়। অন্যদিকে সেক্রেটারির উপস্থিত না থাকা সত্ত্বেও তারা ব্রডকাস্টিং থামায় না, বরং সিওর করা সমস্ত দোষের কথা সবাইকে বলে দেয়, এমনকি ওই জ্যাকেটের ব্যাপারেও যে এটাতে ড্রাগস আছে। এদিকে সিও ওই নিউজ দেখে নেয় আর তার সেক্রেটারিকে বলে যে এই নিউজ যে কোনোভাবে আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ এটা ফেক। নেক্সট দিনে হেরিটেজ ক্লাবের কিছু মেম্বার এই নিউজের ব্যাপারে কথা বলে যে সিও কি সত্যি ড্রাগস বিক্রি করছে, আর তখন ওখানে সিও আসে আর তাদেরকে বলে যে এই নিউজ ফেক, এই জন্য আমাদেরকে যে কোনোভাবে হোক এই চ্যানেলকে বন্ধ করতে হবে। আগে আমরা দেখি যে সিও কোথাও যায়, তো নামসুনকেও তার সাথে যাওয়ার কথা বলে, কিন্তু নামসুন তাকে বারণ করে দেয় যে তার কর্পোরেটের টিমে কিছু কাজ আছে, এই জন্য সিও একাই চলে যায়। আর তার যাওয়ার পরে নামসুন সিওর ক্যাবিন থেকে সিও 2 নম্বর ফোনটা নিয়ে সেই ফোনের সমস্ত ডেটা কপি করে নেয়। আর যখন সে তার ফোনটা রাখতে যায় তখন সে রাস্তায় সিওর আওয়াজ শুনে দৌড়ে তার ক্যাবিনের দিকে যায় ফোনটা রাখার জন্য, আর সিওর পৌঁছানোর আগে সে ফোনটা রেখেও দেয়। এরপরে যখন ওখানে সিও আসে তখন সিওর ওই ফোনে বিয়মের কল আসে যে আমি ল্যাবে চলে এসেছি, এই জন্য তুমিও চলে এসো। তো সিও নামসুনকে তার সাথে ওই ল্যাবে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে নামসুন শিখকে ফোন করে সমস্ত কথা বলে দেয় যে আমি সিওর ফোন থেকে সমস্ত ডেটা কপি করে নিয়েছি, যেটা আমি তোমাকে এখনই সেন্ড করছি, আর আমি সিওর সাথে ওই ল্যাবে যাচ্ছি। তো নামসুনের এই সমস্ত কথা সিওর একটা লোক শুনে নেয়। এদিকে শিখরা যখন সিওর ফোনের ডেটা চেক করে তখন তারা দেখে যে ওই ফোনে অনেকগুলো নাম্বার থেকে সিওর কাছে কল এসেছে, কিন্তু এইসব ফোনের নাম্বার একটা কোরিয়ান না, সাথে তারা ওই ফোনে বিয়মের ফটোও দেখে। এদিকে সিও নামসুনকে নিয়ে রিসার্চ ল্যাবে আসে যেখানে বিয়ম থাকে। তো নামসুন তাকে দেখে একটু অবাক হয় আর সিওকে বলে বাইরে চলে যায়। আর তার যাওয়ার পরে বিয়ম সিওকে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে। সিও বলে যে আমি এর ব্যাপারে তোমাকে পরে বলবো, কিন্তু আপাতত আমি অ্যান্টিডোট পাবেলকে দেব না, কারণ এটা আমি বানিয়েছি। তো বিয়ম তাকে বলে যে তাহলে এর হিসাব তো তোমাকে দিতেই হবে। যেটা শুনে সিও তাকে বলে যে পাবেল কি আমাকে তোমার মতো একটা চোখ ড্যামেজ করে দেবে?
বিয়ম বলে যে হয়তো দুটো চোখই। সিও বলে যে এসব বাদ দাও আর বলো যে বিনবিন কি এখনও বেঁচে আছে। বিয়ম তাকে কিছু বলে না, তো সিও ওখান থেকে যেতে লাগে। তখনই বিয়ম তাকে বলে যে হং অপোনেন্টের মেম্বারের সাথে হাত মিলিয়েছে। নেক্সট সিনে সিক সমস্ত ডিটেলস বার করার পর জানতে পারে যে এই সমস্ত ড্রাগস ইস ল্যাব থেকে বানানো হচ্ছে আর কিছুদিন পর এটা ডেলিভারি হবে, কিন্তু এটার এক্স্যাক্ট ডেট কবে সেটা সে জানতে পারে না। এরপর সিন শিফট হয় আর আমরা সিওর কিছু লোককে দেখি যারা কিছু গুন্ডার সাথে দেখা করে আর হংয়ের ফ্যামিলির ফটো দেখিয়ে বলে যেদেরকে কিডন্যাপ করে ভয় দেখাতে হবে, কিন্তু সবার আগে এই বয়স্ক মহিলাকে মানে গিলজংকে। এদিকে সিও নামসুনকে তার বাড়িতে ছেড়ে দেয় আর বলে যে আজ আমি তোমাকে যে ল্যাবে নিয়ে গেছিলাম ওটাই আমার জন্য সব কিছু। নামসুন বলে যে ওটা তো ঠিক আছে, কিন্তু ওই মহিলাকে ছিল, ওটা কি মাফিয়া গ্যাংয়ের মেম্বার? সিও বলে যে হ্যাঁ, আর আমি ওই ল্যাব ওদের বিরুদ্ধে ইউজ করব। এরপরে নামসুন ওখান থেকে চলে যায় আর তাকে দেখে সিও স্মাইল করে। এরপর সিক নামসুনকে ফোন করে ডেলিভারি ডেটের ব্যাপারে জানার কথা বলে। আগে সিও হংয়ের সেক্রেটারিকে ফোন করে তার ফ্যামিলিকে নিয়ে হুমকি দেয় যে তোমার বোন চায়নায় আছে না, আমি যদি তার কাছে ড্রাগস পৌঁছে দিই তাহলে তুমি ওকে কীভাবে বাঁচাবে? তুমি যদি তোমার ফ্যামিলিকে জীবন্ত দেখতে চাও তাহলে তোমাকে চ্যানেলে গিয়ে আমাদের কোম্পানির ব্যাপারে বলতে হবে যে তুমি যা বলেছ সব কিছু মিথ্যা আর এই সব কিছু তুমি হংয়ের বলাতে করেছো। এরপর সিওর কাছে একটা লোক ফোন করে বলে যে একটা বিল্ডিংয়ে যখন আগুন ধরেছিল তখন নামসুন সবাইকে হেল্প করেছিল, যে নিউজটা হং সব জায়গা থেকে সরিয়ে ফেলেছে, কিন্তু তার কিছু ফুটেজ এখন আমাদের কাছে আছে। এদিকে নামসুন তার ওই কলিগসের কাছ থেকে সেই ডেটটা জেনে নেয় যে ডেটে ড্রাগসের ডেলিভারি হবে। এরপরে সিন শিফট হয় আর আমরা তাইরিকে দেখি যে সিকের কথা মতো কিমের কাছে গিয়ে তাকে সমস্ত টাকা দিয়ে দেয়। নেক্সট সিনে সেই গুন্ডাগুলো গিলজংকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু গিলজং তাদেরকে ভালোভাবে মজা দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে গিলজংয়ের বয়ফ্রেন্ড গিলজংয়ের হাজব্যান্ডের কাছে গিয়ে বলে যে আমি গিলজংয়ের বয়ফ্রেন্ড আর আমরা দুজনা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, এমনকি আমরা 2-3 রাত একসাথেও কাটিয়েছি। যেটা শুনে গিলজংয়ের হাজব্যান্ড অবাক হয়ে যায় আর তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপরে গিলজংয়ের বয়ফ্রেন্ড রেডি হয়ে গিলজংয়ের কাছে এসে তাকে প্রপোজ করে যে এবার আমাদের দুজনাকে কেউ আলাদা করতে পারবে না। এদিকে হসপিটালে গিলজংয়ের ছেলে আসে, তো তার বাবা তাকে বলে যে তুমি আমাকে আগে কেন বলনি যে এখানে তোমার মায়ের বয়ফ্রেন্ড আছে? আগে আমরা জানতে পারি যে পুলিশ কমিশনার সিকের পুরো টিমকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। তো তারা তাদের পুরো টিমের সাথে প্ল্যানিং করে যে তারা এবারে আন্ডারগ্রাউন্ডভাবে এই মিশন কমপ্লিট করবে। এরপরে সিওর কাছে তার সেক্রেটারি এসে বলে যে আমাদের কোম্পানিতে যে ওয়ার্কারটা মারা গেছিলো আমরা তার বাড়িতে গেছিলাম তাদের হেল্প করার জন্য, যাতে সে আমাদের বিরুদ্ধে কোনোভাবে মুখ খুলতে না পারে, কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারি যে ওদেরকে তো আগে থেকেই নামসুন হেল্প করছে। যেটা শুনে সিও তার ভাইকে এখানে নিয়ে আসার কথা বলে। এদিকে নামসুন তার ভাইয়ের সাথে বসে থাকে। তখনই সিও তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে সে কী করছে, তো নামসুন তাকে ফটো সেন্ড করে দেয়, যেটা দেখে সে স্মাইল করে। সিন শিফট হয় আর আমরা সিওর লোককে দেখি যার কাছে নামসুনই সেই ভিডিও ফুটেজ পৌঁছে যায় আর তারা নামসুনের ফেস দেখে নেয়। এদিকে সিওর কাছে সেক্রেটারি সেই ডেলিভারি বয়ের ভাইকে নিয়ে আসে, তো সিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি নামসুনকে চেনো আর সে কি তোমার হেল্প করছে? ওই ছেলেটা হ্যাঁ বলেই। আর তখনই সিওর কাছে তার লোকের ফোন আসে যে আমরা ওই ভিডিও ফুটেজ পেয়ে গেছি, আমি তোমাকে এখনই সেন্ড করছি। তো সিও বলে যে ঠিক আছে, তুমি আমাকে শুধুমাত্র নামসুনের ফটোটা পাঠিয়ে দাও। এরপরে সিও যখন ওই ছেলেটার কাছ থেকে নামসুনের নাম্বার নেয় তখন সে দেখে যে এই নাম্বার তো অলরেডি তার কাছে সেভ করা আছেই। সে অবাক হয়ে যায় কারণ সেটা বিশ্বাসই করতে পারছিল না। আর তখনই তার লোক নামসুনের ফটো তাকে পাঠিয়ে দেয়। তো সিও এটা দেখে অবাক হয়ে যায় আর ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে এটা কি নামসুন? সে হ্যাঁ বলে, যেটা শুনেই সিওর পায়ের তলার মাটি সরে যায় কারণ সেটা কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। সিও একভাবে নামসুনের ফটোর দিকে তাকিয়ে থাকি কারণ সে যতটা রেগে গেছিল তার থেকেও বেশি দুঃখী হয়ে গেছিল, কারণ সে নামসুনকে এত বিশ্বাস করেছিল আর সে তার সাথে এমনটা করলো। নেক্সট দিন আমরা হংয়ের সেক্রেটারিকে সেটে দেখি যে ভীষণ দুঃখী থাকে আর ভয় পেয়েও থাকে যে সে হংকে ধোকা দেবে, কিন্তু তখনই হং তার ফেস দেখে বুঝে যায় যে কোনো গণ্ডগোল তো নিশ্চয়ই আছেই। আগে আমরা দেখি যে ব্রডকাস্টিংয়ের সময় হংয়ের সেক্রেটারি হংকে ধোকা দেয় না, বরং সে উল্টো সিওর ব্যাপারেই বলেই যে সিও ড্রাগসের বিজনেস করছেই আর তাকে কমিশনার আর প্রসিকিউটার সাপোর্ট করছেই, এমনকি পুলিশ স্টেশনে গংসুকে সেই মেরেছেই। তখন এই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে হং তার ফেস দেখে যখন বুঝতে পারে যে কোনো প্রবলেম তো নিশ্চয়ই আছে, তখন সে তার সাথে কথা বলে। তো সেক্রেটারি সমস্ত কথা খুলে বলে যে সিও তাকে হুমকি দিচ্ছে
তখন হং তাকে কাম ডাউন করার চেষ্টা করে যে আমি তোমাকে পুরো হেল্প করব, এই জন্য তুমি চিন্তা করো না। আর তারপরে সে অপোনেন্টের মেম্বারের সাথে কথা বলে আর তার কাছে হেল্প চায়। নেক্সট দিন আমরা শিখদের পুরো টিমকে দেখি যারা তাদের মিশন কমপ্লিট করার জন্য নতুন সেট আপ হংয়ের বাড়িতে করে। তো হং তাদেরকে একটা আলাদা পার্সোনাল রুম দেয় আর এই ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করে, এমনকি নামসুনকেও। এরপর হংয়ের কাছে অপোনেন্টের মেম্বারের কল আসে যে আমরা আপনার সেক্রেটারির বাড়ির সামনে কিছু গার্ড লাগিয়ে দিয়েছি যারা সবসময় আপনার সেক্রেটারির বাড়ির খেয়াল রাখবে। নেক্সট দিনই সেক্রেটারি সিওকে এসে বলে যে হংয়ের সেক্রেটারি আমাদের কথা শোনেনি, সে আপনার এগেস্টেই সব কিছু বলেছে। যেটা শুনি সিও তাকে বলে যে আমার ওকে আর নামসুনকে আগেই মেরে ফেলা উচিত ছিল। আর তারপরে সে নামসুনের সাথে কাটানো সমস্ত সুন্দর মুহূর্তগুলো এক এক করে মনে করে। আগে সিওর কাছে একটা লোকের ফোন আসে যে মিডিয়ার লোক আপনার সাথে কথা বলতে চায়, এখন আমরা কি করব। তো সিও বলে যে ঠিক আছে, আমরা ওদের সাথে কোঅপারেট করব, আমাদের লুকানোর কোনো দরকার নেই। এদিকে নামসুনের পুরো ফ্যামিলি প্ল্যান করে যে তারা তাদের সেফটির জন্য বুসানের বাড়িতে চলে যাবে, কিন্তু গিলজং বারণ করে দেয় যে আমি যাব না। তো তার ছেলে তাকে বলে যে তুমি কি এখানে তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকবে এই জন্য? সে হ্যাঁ বলে। তো তার ছেলে তাকে বলে যে তুমি বাবার সাথে এমনটা কীভাবে করতে পারো? তো গিলজং বলে যে তোমার বাবা আমাদের চিন্তা না করে অনেক দিন আগে ছেড়ে চলে গেছিলো এই জন্য। যেটা শুনি তার ছেলে তাকে বলে যে না, বাবা নামসুনকে খুঁজতে গেছিলো। তো গিলজং বলে যে তাহলে সে একবার কল করে আমাদেরকে বলতে পারত, কিন্তু সে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। আর ঠিক তখনই হংয়ের কাছে তার লোকের কল আসে যে তার অফিসে রেড পড়েছে। তো হং বলে যে ওরা যেটা চায় ওদেরকে নিয়ে যেতে দাও, এমনিতেও ওরা আমার কোম্পানিতে কিছুই পাবে না। নেক্সট দিনই সিও গোডাউনে যায় যেখানে মিডিয়ার লোক তার সাথে কথা বলার জন্য ওয়েট করে। আর সিওর আসার পরে তারা তাকে ড্রাগসের ব্যাপারে কোয়েশ্চেন করে। তো সিও তাদেরকে ওই জ্যাকেট থেকে কিছু ফেদার বার করে বলে যে দেখো এটাতে কোনো ড্রাগস নেই, হং আমাদের কোম্পানির ব্যাপারে মিথ্যা রুমার্স ছড়াচ্ছে, আমাদের কোম্পানি কোনো ড্রাগস বিক্রি করে না। তো মিডিয়ার লোক তাকে জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করবে। তো সিও বলে যে কিছুদিন আগে হং আমার কাছে এসে ডুকো কোম্পানি কেনার কথা বলেছিল, কিন্তু আমি তাকে বারণ করে দিয়েছিলাম, আর সে এখন এটারই প্রতিশোধ নিচ্ছে। এদিকে নামসুন বুসান থেকে শিখকে ফোন করে বলে যে আমাদের কাছে সিওর ল্যাবরেটরি যে ভিডিও ফুটেজ আছে সেটা তোমার ইন্টারনেটে আপলোড করে দেওয়া উচিত। আমি জানি তুমি এটা এতদিন এই জন্য করতে চাইছিলে না যাতে আমি কোনো বিপদে না পড়ি, আমার পুরো ফ্যামিলি বিপদে আছে, আর সিওর জন্য তোমার স্যারেরও ডেথ হয়ে গেছে, এই জন্য তোমাকে এটা করতেই হবে। ওদিকে সিওর লোক সিওর সেক্রেটারিকে নামসুনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে আজ কেন আসেনি। আমি কাল ওকে কারোর সাথে লুকিয়ে কথা বলতে দেখেছিলাম, আগে সেক্রেটারি এই কথা সিওকে এসে বলে। তো সিও তাকে বলে যে ওকে হিলরি বা তিনসেক বলো না, ওটা নামসুন। নেক্সট দিনে প্রসিকিউটার একটা টিভি চ্যানেলে ব্রডকাস্ট করে যেখানে সে সিওর হয়ে কথা বলে। তখন ওখানে শিখা তার ফ্রেন্ড এসে লুকে সেট আপ রুমে ঢুকে সিওর ওই ল্যাবরেটরির ভিডিও ফুটেজ চালিয়ে দেয়, সাথে তাইরি রেকর্ডিংও চালিয়ে দেয় যেখানে সে বলে যে আমার মতো এমন অনেকেই আছে যারা কিম আর সিওর হয়ে কাজ করে। আর তখন ওই রুমে সমস্ত মিডিয়ার লোক পৌঁছে যায়, যার পর প্রতিটা চ্যানেলে সিওর নিউজই টপে চলে। এদিকে নামসুন যখন তার বুসানের বাড়িতে পৌঁছায় তখন সে ওখানে তার মঙ্গোলিয়ার মাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে বাবা কোথায়। তো তার মা তাকে বলে যে তোমার বাবার শরীর খুব একটা ভালো না, এই জন্য তুমি তার সাথে ভিডিও কলে কথা বলে নিও। এরপর নামসুন তার পুরো ফ্যামিলির সাথে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তো সবাই তাকে থ্যাঙ্কস বলে এতদিন নামসুনকে মানুষ করার জন্য আর তার খেয়াল রাখার জন্য। আগে নামসুন তার মাকে শিখের ফটো দেখিয়ে বলে যে এটা আমার বয়ফ্রেন্ড, যে অনেক বেশি হ্যান্ডসাম। অন্যদিকে সিও সেক্রেটারি তাকে বলে যে আমরা নামসুনের কোনো খোঁজ পাইনি, আমার তো মনে হয় সে সিওলে নেই। এদিকে হুসানি হংয়ের সাথে ব্রেডের সঙ্গে দেখা হয়। তো হং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। ব্রেডের সঙ্গ বলে যে আমি বুসানেই জন্মেছিলাম, এই জন্য এখানে আমার বাড়ি। তো হং তাকে আবারও সে ফটোর ব্যাপারে জিজ্ঞাসা করে। তো ব্রেড সং বলে যে তুমি বারবার একই প্রশ্ন কেন জিজ্ঞাসা করো। হং বলে যে আগে তুমি এটা বলো যে তুমি সিওকে কীভাবে চেনো আর ওই ফটো কেন ছেড়েছিলে। তো ব্রেড সং তাকে মিথ্যা গল্প শোনাতে লাগে যে আমি একবার জাহাজে করে রাশিয়াতে পৌঁছে গেছিলাম, তো ওখানে আমার কাছে 1 টাকাও ছিল না, যার জন্য আমি একটা দোকান খুলি, আর ওই ফটো দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, এই জন্য আমি ফটো ছেড়ে দিয়েছিলাম। আর ঠিক তখনই রেস্টুরেন্টে বং নামিনের সাথে আসি, আর তাদের দুজনাকে একসাথে দেখে ভুলভাবে ওখান থেকে চলে যায় যে এদের দুজনের মধ্যে হয়তো অ্যাফেয়ার চলছে। নেক্সট দিন আমরা হাউজাকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে বসে থাকি।
তো তার ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। হাওজা বলে আমার মা মানে হং আমাকে পড়াশোনায় হেল্প করছে আর আমি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এরপরে যখন সেখান থেকে যেতে লাগে তখন একটা লোক এসে তাকে চাকু দিয়ে অ্যাটাক করে চলে যায়। আর তার যাওয়ার পরে ওখানে সিও আসে আর তাকে বলে যে আমি তোমাকে যখন নাম শুনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি আমাকে মিথ্যা বলেছিলে, কিন্তু এটা করা তোমার উচিত হয়নি। আর সেই টাইমে হাওজার ফোনে হংয়ের কল আসে, যেটা সিও পিক করে। তো হং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে বারবার ফোন কেন করছিলে, তোমার কি কিছু দরকার? সিও কোনো কথার অ্যান্সার দেয় না, চুপ করে তার কথা শুনে আর তারপরে কল কেটে দেয়। এদিকে গিলজং হসপিটালে তার হাজব্যান্ডের কাছেই ডিভোর্সের পেপার নিয়ে যায়, কিন্তু সে তাকে ডিভোর্স দিতে রাজি হয় না, যার জন্য সে ভীষণ রেগে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা সিকে এরপরে টিমকে দেখি যারা জেলে থাকে। তো তাদের কাছে একটা অফিসার এসে বলে যে পুরনো কমিশনার রিটায়ার হয়ে গেছে, এই জন্য তোমরা এখন বাইরে আসতে পারো, কারণ নতুন কমিশনার তোমাদেরকে এই কেসে পুরোপুরিভাবে হেল্প করছে। এদিকে রাস্তায় সিও কমিশনারের গাড়ি দাঁড় করায় আর এসব কিছু করার আগে সে ড্রাগস নিয়ে থাকে, যার জন্য সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে কমিশনারের সাথে থাকা লোকটাকে মেরে ফেলে আর তারপর কমিশনারকে মারতে লাগে। অন্যদিকে নামসুনের কাছেই হাওজার মেসেজ আসে যে তুমি কেমন আছো, আমাদের অনেক দিন ধরে দেখা হয়নি। আর তারপরে সে মেসেজ করে যে আমি মারা গেছি, আমাকে সিও মেরে দিয়েছি। তো আসলে এইসব মেসেজ হাওজার ফোন থেকে সিও করছিল। সে নামসুনকে বলে যে পরের বারে তোমার পালা, যেটা দেখে নামসুন বুঝে যায় যে সিও তার ব্যাপারে সব কিছু জেনে গেছে। সিন শিফট হয় আর আমরা শিখকে দেখি তার কাছে কেউ ফোন করে বলে যে কমিশনার মারা গেছে, যেটা শুনি সে আর তার পুরো টিম অবাক হয়ে যায়।